হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি 2025 রায় মার্টিনের যে প্রশ্ন বিচিত্রাটা রয়েছে, এই প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোলের 1 নম্বর সেট আলিপুরদুয়ার নিউটাউনস গার্লস হাই স্কুল 294 পেজের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো আমরা প্রত্যেকটাই সলভ করব। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। 1 নাম্বার, পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে বলে অনুসুর অবস্থান। অনুসুর অবস্থানে পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব কত? 14,70,00,000 কিলোমিটার, সব থেকে কম। আর অপসুর অবস্থানটা কত? 15,20,00,000 কিলোমিটার, অর্থাৎ পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর, মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে অপশন এ 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা উত্তর। ঠিক আছে। পরের প্রশ্ন 3 নম্বর, ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আমি অপশনগুলো পড়ছি না, তার কারণ অপশনগুলো পড়লে ভিডিওটা লং হয়ে যাবে। পরের প্রশ্ন 4 দাগ, আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো 180 ডিগ্রি। ঠিক আছে। পরের প্রশ্ন, এশিয়ার একটি উত্তরবাহিনী নদী হলো অপশন সি ওব নদী। নেক্সট প্রশ্ন, চীনের ম্যানচেস্টার বলা হয় অপশন বি সাংহাইকে। ঠিক আছে। এরপর দেখো 2 এর শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার, 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হলো উত্তরায়ণ। নেক্সট প্রশ্ন 2 নম্বর, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। তারপর 3 দাগে ড্যাশ নদীকে পিত নদী বলা হয়, উত্তর হোয়াংহো নদীকে পিত নদী বলা হয়। পরের প্রশ্ন 4 নম্বর, বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তর কেন্দ্রের নাম ঘাওয়ার। ঘাওয়ার কোথায়? সৌদি আরবে। ঠিক আছে, সৌদি আরবের ঘাওয়ার। তারপর দেখো বিয়ের দাগ, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, জিপিএস এর পুরো নাম কি? উত্তর গ্লোবাল পজিশনিং সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, এভারেস্টে বায়ুর চাপ কত? উত্তর 300 মিলিবার এভারেস্টে বায়ুর চাপ। ঠিক আছে। এরপর দেখো 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 1-2টি। 1, মুক্তিবেগ বলতে কি বোঝো? তাহলে চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, যে বেগে কোনো বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে কাটিয়ে মহাশূন্য চলে যেতে পারে তাকে মুক্তিবেগ বলে। মুক্তিবেগের হিসাবে কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছুটতে হবে। এই বেগে কোনো বস্তু আর নিচের দিকে পড়বে না, যেমন কৃত্রিম রকেট, মহাকাশযান, কৃত্রিম উপগ্রহ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 3-2, মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলে? চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর কি বলছে, পৃথিবীর পরিক্রমণের ফলে 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর উত্তরায়ণের প্রায় 6 মাস সুমেরু অঞ্চলে একটানা দিন হয়। এই সময়ে নরওয়ের উত্তর সীমার হ্যামারফেস্ট বন্দরে মধ্যরাত্রিতেও আবছা সূর্যালোক দেখা যায়। একে নিশীথ সূর্য বলে এবং এই অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে থাকবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো 3-3, অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য লেখো। চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বর, পরস্পর সমান্তরাল পয়েন্ট করবে। অক্ষরেখাগুলি পরস্পরের সঙ্গে এবং নিরক্ষরেখার সঙ্গে সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। ঠিক আছে। পরের পয়েন্ট 2 নম্বর, প্রত্যেকটি দৈর্ঘ্য আলাদা। অক্ষরেখাগুলির পরিধি বা দৈর্ঘ্য সমান নয়। সবগুলির মধ্যে নিরক্ষরেখা বৃহত্তম। নিরক্ষরেখা থেকে 2 মেরুর দিকে অক্ষরেখাগুলির পরিধি ক্রমশ হ্রাসমান, অর্থাৎ কমতে থাকে। ঠিক আছে। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট, অক্ষরেখার মান। অক্ষরেখার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হয়। অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি মেরুবিন্দু এবং সর্বনিম্ন 0 ডিগ্রি নিরক্ষরেখায়। ঠিক আছে। এরপর দেখো 4 নম্বর পয়েন্ট, আকার বিস্তার। আকার ও বিস্তার, 2টি মেরুবিন্দু বাদে প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত এবং পূর্ব পশ্চিমে বিস্তৃত। ঠিক আছে, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3-4, মহাকাশে মহাকাশচারীরা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করেন কেন? চলো উত্তরটা দেখে নেওয়া যাক।
দেখো উত্তরটা কি বলছে, আমাদের শরীরের রক্তের চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে সামান্য বেশি। মহাকাশীরা যখন মহাকাশে অবস্থান করেন তখন সেখানে বায়ু না থাকায় চাপও থাকে না। ফলে বিশেষ ব্যবস্থা না গ্রহণ করলে দেহের রক্তের চাপ প্রবল হয়ে মহাকাশচারীদের দেহ ফেটে যেত। এ কারণে তারা বিশেষ ধরনের পোশাক পরেন। এর ফলে মহাকাশচারীদের দেহ অভ্যন্তরে রক্তের চাপ এবং বায়ুর চাপ দেহের বাইরের বায়ুর চাপের সমান হয়, ফলে বিপদ ঘটে না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। 1 নম্বর বলছে অপসূর অবস্থান বলতে কি বোঝো? আর বিষুব কথার অর্থ কী? দেখো বিষুব কথার অর্থ সমান আমি এখানে লিখে দিয়েছি। তো অপসূর অবস্থানটা কি, চলো আমরা একটু জেনে নেই। দেখো উত্তর, সূর্য থেকে পৃথিবীর দূরতম অবস্থান। পরিক্রমণ পথে সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সর্বাধিক হয় 4 জুলাই। এই দিনটা মনে রাখবে। এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব দাঁড়ায় প্রায় 15,20,00,000 কিমি। এই দিনকে বলা হয় অপসূর অবস্থান। অপ কথার অর্থ দূরে, সুর কথার অর্থ সূর্য। ঠিক আছে, এটাও মনে রাখবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো নেক্সট প্রশ্ন, এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। চলো বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেওয়া যাক। দেখো উত্তরটা, অবস্থান 30 থেকে 45 ডিগ্রি অক্ষাংশ, এটা থেকে হবে। ঠিক আছে, 30 থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত সিরিয়া, লেবানন, জর্ডন, ইসরায়েল, তুরস্ক ইত্যাদি দেশে এই জলবায়ু পরিলক্ষিত হয়। বৈশিষ্ট্যগুলো দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য, উষ্ণতা। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় উষ্ণতা 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট পয়েন্ট, বৃষ্টিপাত। পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে 25 থেকে 50 সেমি বৃষ্টিপাত হয়। পরের পয়েন্ট, আবহাওয়া। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের সমুদ্র প্রভাবাধীন সমভাবাপন্ন ও রোদ ঝলমলে আবহাওয়া দেখা যায়। ঠিক আছে, এই 3টা পয়েন্ট লিখবে বৈশিষ্ট্য, তাহলেই ফুল মার্কস পেয়ে যাবে 3-এ 3। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 3, এশিয়া মহাদেশের দক্ষিণবাহী নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। চলো আলোচনা করা যাক। দেখো এশিয়া মহাদেশের দক্ষিণবাহী নদীগুলির বৈশিষ্ট্য। 1 নম্বর দেওয়া আছে, নদীগুলি বরফ গলার জলে পুষ্ট ও বৃষ্টির জলে পুষ্ট। 2 নম্বর, মৌসুমী জলবায়ু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য অধিক বৃষ্টির ফলে বর্ষাকালে বন্যা হয়। 3, পার্বত্য প্রবাহে নদীগুলিতে গভীর গিরিখাত এবং নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়। 4, নদীগুলি বেশিরভাগ ক্ষেত্রে পূর্ববর্তী নদী। 5 নম্বর পয়েন্ট, নদী অববাহিকার উর্বর সমভূমি সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো লিখে দেবে। এরপর দেখো 5-এর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 নম্বর বলছে চিত্র সহকারে অপসূর অনুসূর অবস্থান সম্পর্কে আলোচনা করো। চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক কি বলছে। দেখো উত্তর কি বলছে, অপসূর কাকে বলে? উত্তর, উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করতে করতে 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয় প্রায় 15,20,00,000 কিমি। সূর্য থেকে পৃথিবীর এই দূরতম অবস্থানকে অপসূর অবস্থান বলে। তারপর দেখো অনুসূর অবস্থান, পৃথিবীর সূর্যকে পরিক্রমণ করতে করতে 3 জানুয়ারি, সরি এখানে 3 হবে, হ্যাঁ এখানে 3 জানুয়ারি হবে। 3 জানুয়ারি পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সর্বনিম্ন প্রায় 14,70,00,000 কিমি। সূর্য থেকে পৃথিবীর এই অবস্থানকে বলা হয় অনুসূর অবস্থান। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো নেক্সট প্রশ্ন, অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য উল্লেখ করো। চলো এটা একটু দেখে নেওয়া যাক। দেখো অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। প্রথমে দেওয়া আছে বিষয় অক্ষরেখা দ্রাঘিমা রেখা। 1 নম্বর পরিচয়, অক্ষরেখার অন্যনাম সমাক্ষরেখা, দ্রাঘিমা রেখার অন্যনাম দেশান্তর রেখা। পরের পয়েন্ট দেওয়া আছে অবস্থান, নিরক্ষরেখার উভয় দিকে উত্তর থেকে দক্ষিণে প্রসারিত কাল্পনিক রেখা, আর দ্রাঘিমা রেখা মূল মধ্যরেখার পূর্ব ও পশ্চিমে অবস্থিত কাল্পনিক রেখা। 3 নম্বর পয়েন্ট পরিধি, অক্ষরেখার পরিধিগুলি বিভিন্ন হয়, দ্রাঘিমা রেখার পরিধিগুলি সমান হয়। 4 নম্বর পয়েন্ট বিস্তার, অক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণে বিস্তৃত। পরের পয়েন্ট 5 নম্বর দৈর্ঘ্য, অক্ষরেখাগুলির দৈর্ঘ্য সমান নয়, দ্রাঘিমা রেখার দ্রাঘিমা রেখাগুলির দৈর্ঘ্য সমান হয়। তারপর দেখো 6 নম্বর পয়েন্ট মান,
সর্বোচ্চ অক্ষরেখার মান 90 ডিগ্রি আর সর্বোচ্চ দ্রাঘিমা রেখার মান 180 ডিগ্রি। পরের পয়েন্ট, প্রভাব। মানুষের জীবনযাত্রা, স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ুর পরিবর্তন অক্ষরেখা দ্বারা প্রভাবিত হয়। আর দ্রাঘিমা রেখা মানুষের জীবনযাত্রা, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদের বন্টনে দ্রাঘিমা রেখার প্রভাব না থাকলেও সময়ের পরিবর্তনে দ্রাঘিমা রেখার প্রভাব থাকে। তারপর 8 নম্বর পয়েন্ট, ব্যবহারিক প্রয়োগ। অক্ষরেখার পরিপ্রেক্ষিতে পৃথিবীকে কয়েকটি তাপবলয়ে ভাগ করা হয় আর দ্রাঘিমা রেখার পরিবর্তনে সময়ের পরিবর্তন হয়। শেষ পয়েন্ট, কেন্দ্রভিত্তিক অবস্থান। নিরক্ষরেখা বাদে পৃথিবীর বাকি অক্ষরেখাগুলির কেন্দ্র পৃথিবীর মেরুরেখার উপর অবস্থান করে আর সমস্ত দ্রাঘিমা রেখার কেন্দ্র পৃথিবীর কেন্দ্রের উপর অবস্থান করে। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষাতে যে যত নাম্বার থাকবে, 5 নাম্বার বা 3 নাম্বার বা 4 নাম্বার, যে নাম্বার থাকবে ঠিক ওই কয়েকটাই পয়েন্ট লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 3 নাম্বার, বায়ুর চাপ কয় প্রকার ও কি কি? সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো, বায়ুর চাপ 2 প্রকার, একটা উচ্চচাপ একটা নিম্নচাপ। এবার আমরা সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলো দেখব। ঠিক আছে, চলো দেখো সমচাপ রেখাগুলির বৈশিষ্ট্য। সমচাপ রেখাগুলি সাধারণত পূর্ব পশ্চিমে অক্ষরেখার সমান্তরালে অবস্থিত হয়। পরের পয়েন্ট, সমচাপ রেখাগুলির মাঝের দূরত্ব বেশি হলে শান্ত আবহাওয়া বিরাজ করে এবং চক্রাকারে কাছাকাছি অবস্থিত হলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা হয়। নেক্সট পয়েন্ট 3 নাম্বার, সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। তারপর দেখো 4 নম্বর পয়েন্ট, সমচাপ রেখাগুলি পরস্পরকে অতিক্রম করে না। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলি খাতায় নোট ডাউন করে রাখবে। চলো পরের প্রশ্ন। এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? কোন নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়? স্বর্ণরেণু নদী বলা হয় ইয়াংশিকিয়াং নদীকে। আর সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলা হয় কেন? চলো প্রথমে আমরা এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন এই উত্তরটা দেখে নিই। দেখো উত্তর, এশিয়া মহাদেশের প্রাকৃতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেমন 1 নম্বর পয়েন্ট, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। এই মহাদেশে যেমন হিমালয়ের মতো ভঙ্গিল পর্বত রয়েছে, ঠিক একইভাবে মালভূমি, সমভূমি, দ্বীপ অঞ্চলের উপস্থিতি লক্ষণীয়। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির মালভূমি, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, পৃথিবীর নিম্নতম স্থলভাগ মরুসাগরের উপকূল, পৃথিবীর বৃহত্তম সমভূমি সাইবেরিয়া সমভূমি এই মহাদেশেই অবস্থান করছে। ঠিক আছে, চলো পরের পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, জলভাগের বৈচিত্র্য। এই মহাদেশ বরফ গলা জলে পুষ্ট নদীর পাশাপাশি বৃষ্টির জলে পুষ্ট নদী এবং অন্তর্বাহিনী নদী রয়েছে। এই মহাদেশের উল্লেখযোগ্য নদীগুলি হলো ওব, ইনিসি, লেনা, টাইগ্রিটিস, ইউফ্রেটিস, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, ইয়াংশিকিয়াং, মেকং, মেনা প্রভৃতি। পৃথিবীর বৃহত্তম গভীরতম হ্রদ যথাক্রমে কাস্পিয়ান সাগর ও বৈকাল এই মহাদেশেই অবস্থিত। ঠিক আছে, নেক্সট পয়েন্ট। পরের পয়েন্ট দেখো 3 নাম্বার, জলবায়ুর বৈচিত্র্য। এই মহাদেশ পৃথিবীর অন্যতম উষ্ণতম স্থান জেকোবাবাদ, শীতলতম স্থান রাশিয়ার ওমিয়াকনের উপস্থিতি লক্ষণীয়। সর্বাধিক বৃষ্টিবহুল স্থান মৌসিনরাম এবং সর্বাপেক্ষা কম বৃষ্টিপাতযুক্ত স্থান ময়ূরেশ্বর এই মহাদেশেই অবস্থান করছে। ঠিক আছে, এই জায়গাটা উন্নতম লেখা আছে, এটা উষ্ণতম হবে। ঠিক আছে, উষ্ণতম। এরপর দেখো নেক্সট পয়েন্ট 4 নাম্বার, স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য। এখানে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি তৈগা উদ্ভিদ শূন্য তাকলা মাকার মরুভূমি অবস্থান করছে। লোয়ের সমভূমির পাশাপাশি গোবি মরুভূমির অবস্থান এই মহাদেশে লক্ষ্য করা যায়। নেক্সট পয়েন্ট এবং শেষ পয়েন্ট, জনবন্টনের তারতম্য। বিশ্বের বৃহত্তম মহাদেশ এশিয়া একটি জনবহুল মহাদেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বাধিক জনবহুল অঞ্চল সাইবেরিয়া তুন্দ্রা অঞ্চল জনমানব শূন্য। চীন ও ভারতের মধ্যে জনবহুল দেশ এই মহাদেশে অবস্থিত। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। চলো পরের পার্টের প্রশ্নের উত্তরটা দেখে নেওয়া যাক। এরপর দেখো কি বলছে, স্বর্ণরেণু নদী কাকে বলে? একটু আগে ছিল এই প্রশ্নের উত্তরটার মধ্যে, এই প্রশ্নটার মধ্যেই। এশিয়া মহাদেশে ইয়াংশিকিয়াং নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়। পরের পার্টের প্রশ্ন, সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলে কেন? উত্তর, ইংল্যান্ডের ম্যানচেস্টার হলো বিখ্যাত বস্ত্রবয়ন শিল্প কেন্দ্র। চীনের সাংহাই শহরে কার্পাস, রেশম, পশম শিল্পজাত দ্রব্য প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এবং সাংহাই বন্দরের নৈকট্য বস্ত্রশিল্পের উন্নতিতে বিশেষ সহায়তা করেছে, তাই সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে, এই ছিল আজকের ভূগোলের প্রথম
যে সেটটা ছিল সেই সেটটার সমস্ত প্রশ্ন আমি করিয়ে দিলাম। তোমরা প্রত্যেককেই খাতায় নোট ডাউন করে রাখবে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। পরে দেখা হবে নেক্সট পার্টে। সঙ্গে থাকো, পাশে থাকো।